আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে ৩০০ আসনে ২৫০০-এরও বেশি মনোনয়নপত্র দাখিল। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তার পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। সারা দেশে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র জমা। বগুড়া ও ফেনীতে খালেদা জিয়া ও তারেক রহমান, খুলনায় মিয়া গোলাম পরওয়ার, কুমিল্লায় হাসনাত ও পঞ্চগড়ে সার্জিস আলম। ১৯ বছর পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান। দলে যোগ দিয়ে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ। ভোটে অংশ নেবেন না, কাজ করবেন মুখপাত্র হিসেবে জানালেন নাহিদ ইসলাম। বৈরী আবহাওয়ায় শাহবাগের অবরোধ স্থগিত। আগামীকাল অনলাইনে শহীদ হাদিকে নিয়ে পোস্ট দেওয়ার কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের। বিচার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এবং রাত পোহালেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ নির্বাচন, ক্যাম্পাস জুড়ে ভোটের আমেজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উৎসব আমেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য প্রার্থীরা। এ সময় ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ঢাকার অনেক প্রার্থী। একই সাথে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরিরও আহ্বান জানান তারা। তবে ভোটের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে আগামী নির্বাচনে ৩০০ আসনে ২৫৮২টি মনোনয়নপত্র জমা হয়েছে। ইয়াসিন রানাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। তীব্র শীতে ভোটের উষ্ণতা ছড়িয়ে পড়ে সারা দেশে। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ঢাকা মহানগরীর ১৫টি আসনের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। স্থানীয় নির্বাচন অফিসেও মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী কিংবা তাদের প্রতিনিধিরা। ঢাকা ১৭ আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন দলের নেতাকর্মীরা। জানান ওই এলাকার বাসিন্দা ও ভোটার হওয়ায় প্রার্থী হয়েছেন তিনি। বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে ঢাকা ১৫ আসনে মনোনয়নপত্র জমা দেন দলের ৫ সদস্যের প্রতিনিধি। বিশ্বের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, সর্বশেষ শহীদ হাদি সহ তাদের এই রক্তের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের গড়ার ক্ষেত্রে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা মোতাবেক সবার জন্য বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর রহমানের স্বপ্ন, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। আপনারা সহযোগিতা করবেন। বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের পাশাপাশি স্বতন্ত্র হয়েও অনেকে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে নিরাপত্তা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তারা। নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা এসেছি যখন প্রার্থীদের কোনো নিরাপত্তা নাই। যে কাঙ্ক্ষিত গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছে, মুষ্টিমেয় কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে সেই আকাঙ্ক্ষা আমরা বিঘ্নিত হতে দিব না। আমরা ভোটের লড়াইয়ে এবং আন্দোলনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাই। যে আমাদের কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ থাকবে না, কোনো কাদা ছোঁয়াছুঁই থাকবে না, থাকবে না কোনো হুমকি ধামকির ব্যবহার। ঢাকা ৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফুদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা জানান তিনি। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি, তা আমি জানি না, এবং আমাদের পার্টির চেয়ারম্যান মহাসচিব আশঙ্কা বোধ করেছেন যে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা কতটা থাকবে, সেই ব্যাপারে আমরা সন্দিহান। মনোনয়নপত্র জমা দিতে এসে নানা প্রতিশ্রুতিও তুলে ধরেন প্রার্থীরা। জানান নির্বাচনী জোটের সমর্থনে জয়ের ব্যাপারে আশাবাদের কথা। জুলাই বিপ্লবের অংশজন প্রায় সবগুলো দলই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের সমঝোতা থাকবে এবং সমঝোতা
আমরা করে আমাদের ভিতরে বিরোধ নাই। আমরা ইনশাআল্লাহ জাতিকে একটা সুন্দর রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই। বিএনপির একেবারে তৃণমূলের নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেই একটা বিশাল একটা উচ্ছ্বাস, এক ধরনের বাঁধ ভাঙা জোয়ারের মতন। আচ্ছা, প্রথমত আমরা জোট থেকে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতাকর্মীরা একদম শুরু থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করছিল, আমাদের সাথে কাজ করছিল। এদিকে নির্বাচনের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই বলে দাবি করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না, এবং আচরণ বিধিগুলো মানতে হয়, সেটি যাতে তারা অনুসরণ করেন, এবং অন্যান্য বিষয়ে আমরা সময় সময়ে ইনস্ট্রাকশন দিচ্ছি, এবং নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বিভিন্ন সময় ব্রিফ করা হচ্ছে। এছাড়া ঢাকা জেলার 5 আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন জেলা প্রশাসকের কার্যালয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল প্রার্থীরা। এরপর যাচাই বাছাই এবং প্রত্যাহারের পরে হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। একই সাথে নির্বাচনী জোটগুলো শরিক দলগুলোর মধ্যে চূড়ান্তভাবে আসন বণ্টন করবে। আর এরপর 21 জানুয়ারি প্রতীক বরাদ্দর পর বোঝা যাবে নির্বাচনী মাঠে ভোটের লড়াইটি কেমন হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দিতে পারেননি একাধিক প্রার্থী। সময় শেষ হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন কার্যালয়ের সংশ্লিষ্ট গেট বন্ধ করে দেওয়ায় প্রার্থীরা হতাশা প্রকাশ করেন। তাদের অভিযোগ, যানজট, প্রয়োজনীয় কাগজ সংগ্রহে দেরি হওয়া, কমিশন থেকে নেওয়া ভোটার তালিকার সিভি কাজে লাগাতে না পারার কারণে সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারেননি তারা। অনেকে কেচি গেট পার হয়ে ভিতরে ঢুকতে পারলেও 5টা বাজার পর আর কাউকে নির্ধারিত কক্ষে ঢুকতে দেওয়া হয়নি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। এ সময় অনেক প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়, নির্ধারিত সময় শেষে কোনোভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই। ঢাকা 10-এর সংগ্রহ করছে, আমার সব ফাইল নিয়ে আসছে, আমার জ্যামের কারণে একটু দেরি হয়েছে। কোন দল থেকে? আমি আমজনতার দলে থেকে। 2টা মিনিট আমার লেট হয়েছে। ওনারা একেবারেই আচরণটা এরকম মারমুখী আচরণ, গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করছে যে ঢুকতে পারবেন না, বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান, এই পুলিশ দেখেন, এ ধরনের আচরণ করছে। এবং আমাদের সাথে আসলে আচরণটা খুব অসৌজন্যমূলক আচরণ করছে। আমাদের পরেও অনেকে এসে ঢুকছে, তাদেরকে জমা দিতে দিচ্ছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না আর কি। আমরা ভেতরের টাইম মতোই আসছি, যখন আমাদেরকে বলছে যে এই কাগজগুলো নিয়ে আসতে হবে, তা আমরা নিয়ে আসতে সংগ্রহ করার জন্য আমাদের একটু লেট হয়ে যায়। এখন আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, আমাদের কাগজগুলো আমরা জমা দিতে পারিনি, আমাদের প্রার্থীর যে মনোনয়ন ফর্ম সেটা আমরা জমা দিতে পারিনি। উৎসবমুখর পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। শেষ দিনে ফেনী 1 ও বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দিয়েছে নেতাকর্মীরা। এদিকে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা হয়েছে। খুলনা 5 আসনে মনোনয়ন জমা দিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পঞ্চগড় 1 আসন থেকে এনসিপির সার্জিস আলম ও কুমিল্লার দেবিদ্বার 4 আসনে মনোনয়ন জমা দিয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তরিক ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ফেনী 1 ও বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেয়া হয়। এদিকে বগুড়া 6 সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা। সকালে ঠাকুরগাঁও 1 আসনের মনোনয়ন জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হলে ঠাকুরগাঁও উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখন সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। খুলনা 5 আসনের মনোনয়ন জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মনোনয়নপত্র জমা দিতে আসেন খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। একইভাবে মনোনয়ন জমা দেন খুলনা 4 আসনের আজিজুল বাড়ি হেলাল, খুলনা 5 আসনের আলিয়াসগঞ্জ লবি, খুলনা 6 আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা 1 আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী। প্রতিটি ভোট কেন্দ্রের আশেপাশে বিদ্যমান অস্ত্রধারীরা এখনো আছে, সন্ত্রাসীরা এখনো আছে, যারা ভয় দিচ্ছে। চট্টগ্রামের 16টি আসনে মনোনয়নপত্র জমা দেন
বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে মনোনয়ন জমা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একইভাবে পঞ্চগড় 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেন, জনগণের প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়বেন তিনি। বরিশাল 5 আসনে বিএনপি মনোনীত অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার, একই আসনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, জামায়াতের প্রার্থী দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসাইন হেলাল, বরিশাল 3 আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বরিশাল 6 আসনে বিএনপি প্রার্থী আবুল হোসেন খান এবং বরিশাল 1 আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ 1 আসন এবং সাঘাটা ও ফুলছড়ি 5 আসনের মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। গাইবান্ধা সদর 2 আসনের মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ আব্দুর রশিদ সরকার। বিএনপি আমাদেরকে বাগেরহাট 3 আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ ফরিদুল ইসলাম। তখন তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ 1 আসনের মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশ গড়তে সবাইকে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 19 বছর পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের দেশের ভবিষ্যৎ গড়ার কাজে আত্মনিয়োগ করার নির্দেশ দেন তিনি। কার্যালয়ের 2য় তলার বারান্দায় দাঁড়িয়ে উচ্ছ্বসিত হাজারো নেতাকর্মীর অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করে নিতে তাই নেতাকর্মীদের এ ঢল। দলের কাণ্ডারির এ আগমন শুধু সব শঙ্কার অবসান নয়, নতুন উদ্যম আর অটুট মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার প্রাণ সঞ্চার। তাই তারেক রহমানকে ঘিরে এ উচ্ছ্বাস, এ উন্মাদনা। জনস্রোতের মধ্য দিয়ে কার্যালয়ে পৌঁছেই 2য় তলার ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মী আর জনতার প্রাণ ঢালা ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। নেতাকর্মীদের নতুন করে দেশ গঠনের কাজে নামার আহ্বান জানান তিনি। যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি। সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবশেষ 2006 সালে পল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান। দলীয় কার্যালয়ে তাকে স্বাগত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সিনিয়র নেতারা। নয়াপল্টনে তারেক রহমানের গাড়িবহর দুপুর 3:20 পৌঁছলেও নেতাকর্মী আর জনতার স্রোত অতিক্রম করে কার্যালয়ের মূল ফটকে পৌঁছতে লেগে যায় 40 মিনিটেরও বেশি সময়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে অংশ নেবেন না তিনি। সন্ধ্যায় এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এ সময় আসিফ মাহমুদ বলেন, যে লক্ষ্য নিয়ে তারা রাজপথে লড়াই করেছেন সেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে কাজ করবেন তিনি। একই সাথে গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আসিফ। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনে অংশ না নিলেও এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি, এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন। এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। বৈরী আবহাওয়ায় শাহবাগের অবরোধ কর্মসূচি স্থগিত করে আগামীকাল অনলাইনে শহীদ হাদিকে নিয়ে পোস্ট দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, সোম মঙ্গলবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে গিয়ে বিচারের দাবিতে দেওয়া কর্মসূচিতে অংশ নিতে তাদের আমন্ত্রণ জানানো হবে। শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না বলেও ঘোষণা দেন জাবের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে টানা 4 দিন ধরে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তীব্র শীত আর শিশির বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এতে অংশ নেন শিশু, নারী ও বৃদ্ধ সহ নানা শ্রেণী পেশার মানুষ। আশুলিয়ার বাইপেল থেকে এসেছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের বিচার না হয়। সবাই এখন সংগ্রামে নেমেছে, যে পর্যন্ত আমরা কোনো না কোনো ধরনের স্টেপ না পাচ্ছি সরকারের পক্ষ থেকে, আমরা অবশ্যই রাজপথ ছাড়ছি না। বিক্ষুব্ধদের অভিযোগ, সরকারের গাফেলতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার কারণে শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। যারা নির্বাচনে এবার যাদেরকে চিন্তা করছি, বড় বড় যে দলগুলো আছে, আমার মনে হয় যে তাদেরও উচিত যে আমাদের সাথে রাস্তায় নেমে আসা। শুধু খুনের বিচার চাই, নির্বাচন আমাদের কিছুই লাগবে না। ভোট হওয়ার আগে যেন এটা হয়, যতদিন না হাদি হত্যার বিচার হচ্ছে ততদিন নির্বাচন হবে না। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, অস্ত্রধারীরা এখনো জুলাই যোদ্ধাদের হত্যার চেষ্টায় সোচ্চার থাকলেও সরকারের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আগামী দিনে আমাদের কোনো ভাইকে যদি হত্যা করা হয় এবং যদি বলা হয় খুনি দেশে নাই বিদেশে পালিয়ে গেছে, আমরা কিন্তু অস্ত্র তুলে নিতে বাধ্য হব। ইনসাফের এই লড়াই করবার জন্য আমরা যেভাবে জীবন দিতে প্রস্তুত রয়েছি, আমরা কিন্তু জীবন নিতে প্রস্তুত রয়েছি। ভাইয়েরা, সামলাইতে পারবেন না বলে দিলাম। বৈরী আবহাওয়ার কারণে রাজপথ ছেড়ে অনলাইনে নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। আগামীকাল আপনারা স্যালুটিং আওয়ার কালচারাল হিরো এই শিরোনামে সোশ্যাল মিডিয়া সহ যত মাধ্যম রয়েছে সবগুলোতে আপনারা যারা ধরেন একটা নজরুল সঙ্গীত গাবেন, ওখানে ওসমান হাদিকে উৎসর্গ করে নজরুল সঙ্গীতটা পোস্ট করবেন। বিচার না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ থেকে কেউই ঢাকা 8 আসনে অথবা অন্য কোনো আসনে নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়ে দেন আব্দুল্লাহ আল জাবের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরে এক অনুষ্ঠানে কোনো অপরাধী যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি।
সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশ থেকে কোনো অপরাধী সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। রাত পোহালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু ও হল সংসদ নির্বাচন। দিনভর ক্যাম্পাস জুড়ে ছিল প্রার্থী ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি। আগামীকাল সকাল 8:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল 3টা পর্যন্ত। ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু পরিবেশে যকসুর ভোট গ্রহণ হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মনির হোসেন তপুর রিপোর্ট। প্রতিষ্ঠার পর মঙ্গলবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু ও হল সংসদ নির্বাচন। আবাসন সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের দীর্ঘদিনের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন এটি। সকাল 8:30টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 3টা পর্যন্ত। নির্বাচন কেন্দ্রিক কোনো অরাজকতা বা কোনো ভয়ভীতির কোনোই পরিবেশ এখানে নাই। যতদিন পর্যন্ত হল না হবে তাদের জন্য যেন একটা আবাসন ভাতার ব্যবস্থা করে থাকে। সব দলমত নির্বিশেষে যখন কোনো সমস্যা হয় সবাই আমরা একত্রে কাজ করি, তো সেই দিক থেকে মোটামুটি আমরা চেষ্টা করেছি আলো ছড়াতে, ঘৃণা নয়। যতগুলো আন্দোলন পেয়েছি সবগুলোতে আমি সম্মুখভাবে অংশগ্রহণ করেছি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে ব্যাপক প্রস্তুতি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা বিগত দিন যেভাবে কাজ করেছি আমরা ওইভাবে আমরা কাজ করতে পারবো, যেহেতু ভিন্ন মত একত্রিত হয়েছি। আশা করি যকসু নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকাংশ সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। যকসু নির্বাচনে মোট ভোটার 16,445 জন। এর মধ্যে নারী ভোটার 8,479 এবং পুরুষ ভোটার 8,170 জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে মোট প্রার্থী 187 জন। ইতোমধ্যে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে গেছে ক্যাম্পাসে। ভোটের জন্য প্রস্তুত করা হয়েছে 39টি কেন্দ্রে 178টি বুথ। আগামীকাল একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং ঐতিহাসিক নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যাশা তাদের যে আবাসিক সংকট রয়েছে সেই বঞ্চনা থেকে তারা মুক্তি পাবে। একই সাথে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা রয়েছে এবং তাদের যে ন্যায্য অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো আদায়ে এক ধাপ এগিয়ে যাবেন তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর 3 সদর আসনে বইছে নির্বাচনী হাওয়া। অনানুষ্ঠানিক গণসংযোগ আর প্রচারণা চালাতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। লক্ষ্মীপুর 3 আসনে 1986 সালে জাতীয় পার্টি এবং 1991 থেকে 2008 পর্যন্ত বিএনপি প্রতিনিধিত্ব করে। 2014 থেকে একতরফা নির্বাচনে আওয়ামী লীগের দখলে চলে যায় এই আসন। এবার সেই আসনগুলো পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। লক্ষ্মীপুর 3 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। জানান, নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্পনগরী এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন তিনি। আমার যে পরিকল্পনা সেটা হলো কৃষিভিত্তিক অর্থনৈতিক যে জোন যদি আমি গড়ে তুলতে পারি তাহলে আমি লক্ষ্মীপুরকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য আমার একটা স্লোগান যে কৃষিভিত্তিক অর্থনীতি লক্ষ্মীপুরের সমৃদ্ধি। পরিবর্তনের বার্তা দিয়ে নতুন মুখ নিয়ে আসনটির দখল নিতে চায় জামায়াত। ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। তরুণ প্রজন্ম, বিশেষ করে নারীরা, ভোটাররা এবার খুবই সচেতন এবং আমি বেশি আশাবাদী এই জন্য আমাদের তরুণ ভোটার অনেক।
তরুণ ভোটাররা ইতিমধ্যেই একটা এক্সাম্পল ইউনিভার্সিটিগুলোতে তারা সেট করে ফেলেছে। সেই জায়গা থেকে আমি আশাবাদী যে এবার ইনসাফের বিজয় হবে, জনগণের বিজয় হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিমও হাত পাখা নিয়ে লড়ছেন ভোটের মাঠে। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ ইসলামী আন্দোলন জয় লাভ করবে, যেহেতু সবাই হাত পাখাকে ভালোবাসে, ইসলামী আন্দোলন সবাই একটা পরিবর্তন চায়। তবে ভোটাররা বলছেন মাদক সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার পাশাপাশি নারী অধিকার, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে কাজ করবে এমন কাউকেই চান তারা। আমরা চাই একজন সৎ ব্যক্তিকে লক্ষ্মীপুর সদর 3 আসনে এমপি হিসেবে। আগামী দিনে যে প্রার্থী সন্ত্রাস দমনে ভূমিকা রাখবে আমরা সেই প্রার্থীকে বেছে নেব। এমন একজন লোককে চাই যিনি গণমানুষের সাথে সম্পৃক্ত থাকবে এবং আমাদের উন্নয়ন ঘটাবে। 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে লক্ষ্মীপুর 3 আসনে মোট ভোটার 4,42,498 জন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 16 আসনের সবশেষ নির্বাচনী খবর জানাচ্ছেন জামিল হাসান শান্ত। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মিরপুর পল্লবীতে। এটি ঢাকা 16 আসনের অন্তর্ভুক্ত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা রয়েছে 4 লাখেরও কাছাকাছি। বিপুল সংখ্যক এই ভোটারদের মাঝে নিম্ন শ্রেণী পেশার মানুষরাই এখানে বেশি বসবাস করে, তার মধ্যে বেহারিরাও রয়েছে। এলাকার মানুষদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি জলাবদ্ধতার পাশাপাশি মাদক নিয়ে যে কাজ করবে আসন নির্বাচনে কিন্তু এলাকার মানুষজন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে এবং এই এলাকায় যারা বেহারিরা রয়েছেন তাদেরকে নাগরিকত্বের স্বীকৃতি দিবেন, তাদেরকেই কিন্তু এলাকার বেহারিরা ভোট দিবেন এবং আগামীতে সংসদে তাকে নির্বাচিত করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে মিরপুর পল্লবী থেকে ঢাকা 16 আসনের সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ইসহাক সুমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। আজ শেষ দিনে বিকেল 5টা পর্যন্ত 8 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটারদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই আসনের বিগত দিনে তেমন একটি উন্নয়ন হয়নি, বিশেষ করে অবকাঠামোগত যে উন্নয়ন, এই উন্নয়ন চোখে পড়েনি। পাশাপাশি ভোটাররা বলছেন যে যারা আগামী দিন এই এলাকার উন্নয়নে কাজ করবেন তাদেরকে তারা ভোট দেবে। এই ছিল আমার কাছে সালাম স্টিল ভোটের গাড়ি থেকে সর্বশেষ তথ্য। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ভোলা সদর থেকে সবশেষ নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা সদর আসনে। ইতিমধ্যেই ভোলা সদর আসনে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। চায়ের দোকান, অফিস, আদালত বিভিন্ন জায়গায় নির্বাচনী গুঞ্জন চলছে। প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং আমি লক্ষ্য করেছি যে ভোলার তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তবে তরুণ ভোটার সহ ভোলাবাসীর ভোটারদের এবছর দাবি হচ্ছে যে তাদের ভোলা বরিশাল সেতু স্থাপন এবং মেডিকেল কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় সহ ভোলার ঘরে ঘরে গ্যাস লাইন স্থাপন সহ 6টি দাবি যে প্রার্থী পূরণ করার প্রতিশ্রুতি দিবে এবছর, তাই ভোলার ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে জানিয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পয়লা জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, এবার মেলায় নতুন প্রযুক্তির ব্যবহার সহ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। রয়েছে অনলাইনে টিকিট কেনার সুবিধা, ই-টিকিটিং সিস্টেম এবং কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশের ব্যবস্থা। পরিবেশের সুরক্ষায় পলিথিন ব্যাগের পরিবর্তে পাট জাতীয় ব্যাগ ব্যবহারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধায় বিআরটিসি ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি সাশ্রয়ী ভাড়ায় পাঠাও সার্ভিস যুক্ত করা হয়েছে। এবার খেলার খবর। বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে 6 উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এতে 3 ম্যাচে দ্বিতীয় জয় পেল রাজশাহী। অন্যদিকে 3 ম্যাচের 3টিতেই হারল নবাগত নোয়াখালী। 125 রানের জয় টার্গেটে নেমে ব্যাট হাতে দারুণ সাবলীল ছিল রাজশাহী।
দলের 2 রানে সাহেবজাদা ফারহান বিদায়ের পর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম 38 বলে 65 রান যোগ করে জয়ের মঞ্চটা সহজ করে রাখেন। শেষ পর্যন্ত 13 বল বাকি থাকতেই 4 উইকেটে 125 রান তুলে জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ 29 রান করেন তানজিদ হাসান, আর 28 আসে মুশফিকের ব্যাটে। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 124 রান সংগ্রহ করে নোয়াখালী এক্সপ্রেস। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করেন হায়দার আলী। রাজশাহীর বোলার রিপন মণ্ডল 13 রানে 4 উইকেট নিয়ে নোয়াখালীতে ধস নামান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী নির্বাচনে 300 আসনে 2500-এরও বেশি মনোনয়নপত্র দাখিল। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তার পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। সারা দেশে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র জমা। বগুড়া ও ফেনীতে খালেদা জিয়া ও তারেক রহমান, খুলনায় মিয়া গোলাম পরওয়ার, কুমিল্লায় হাসনাত ও পঞ্চগড়ে সার্জিস আলম। 19 বছর পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, দেশ করতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান। দলে যোগ দিয়ে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ। ভোটে অংশ নেবেন না, কাজ করবেন মুখপাত্র হিসেবে, জানালেন নাহিদ ইসলাম। বৈরী আবহাওয়ায় শাহবাগের অবরোধ স্থগিত। আগামীকাল অনলাইনে শহীদ হাদিকে নিয়ে পোস্ট দেওয়ার কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের। বিচার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এবং রাত পোহালেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ নির্বাচন, ক্যাম্পাস জুড়ে ভোটের আমেজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।